এই চ্যাপ্টারের লাস্ট টপিক আজকে আমরা পড়বো। দেখো স্থিতিস্থাপকতা, মানে এটা পড়ে নিব, তারপর আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো অনেক কিছু আছে এখানে, তার জন্য এটা অনেক একটু স্পিডের মধ্যে আমরা পড়াবো। এবং আগের ভিডিওগুলো যারা দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, মানে সেগুলো দেওয়া আছে ভিডিওগুলো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা বলছি যে স্থিতিস্থাপকতা সেটা কি হয় দেখো। তাহলে স্থিতিস্থাপকতা মানে যখন ধরো কোনো একটা প্লাস্টিক আছে, তাহলে সেটাকে ধরো আমরা টানলাম, মানে সেটাকে ধরো টানলাম বা সেটাকে বেঁকিয়ে দিলাম, তাহলে সেটা দেখবা আবার সেই পুনরায় আবার একই অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। তাহলে যখন সেটার উপর বল প্রয়োগ করে সেটার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন করা হবে, তখন যদি সেটা আবার একই অবস্থাতে ফিরে চলে আসে, তাহলে সেই ধর্মটাকে বলা হবে স্থিতিস্থাপকতা ধর্ম বা স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলে বললাম, দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটির আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন করলে যদি বস্তুটি বল অপসারণে আবার পুনরায় একই অবস্থায় ফিরে চলে আসে, তাহলে সেই ধর্মকে বলা হয় পদার্থের স্থিতিস্থাপকতা। মানে ধর আমরা কোনো জিনিসকে একটা টেনে ধরো আয়তনটা বড় করলাম, তাহলে সেটা যদি আবার একই অবস্থাতে চলে আসে, তাহলে যে ধর্মের কারণে সেটা হয়ে যাবে সেটাকে বলা হবে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি ইংরেজিতে। এবার যেমন ধর একটা কোনো রবার আছে, সেটাকে টানা হলো, তাহলে দেখবা সেটা আবার একই অবস্থায় চলে আসে। অথবা ধর একটা স্প্রিং আছে, একটা স্প্রিংকে যখন টানা হয় সেটা সেম একই অবস্থাতে চলে আসে, তাহলে এটাকে স্থিতিস্থাপকতা বলা হয়। ঠিক আছে, এবার দেখো স্থিতিস্থাপকতা কাকে বলে, তোমরা লিখো লিখো কোনো বস্তুতে বল প্রয়োগ করে আকার বা আয়তনের পরিবর্তন করলে যে ধর্মের প্রভাবে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে যায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। বোঝা গেল? স্থিতিস্থাপকতা মানে বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করে যদি আকার আকৃতি পরিবর্তন হয় এবং যে ধর্মের কারণে সেটা আবার পূর্বের অবস্থাতে ফিরে চলে আসবে, সেটাকে বলা হবে স্থিতিস্থাপকতা। এবার দেখো স্থিতিস্থাপকতার পরে আমরা জানবো যে স্থিতিস্থাপকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা, মানে স্থিতিস্থাপকতা কিসের দ্বারা নির্ভরশীল হয় সেটা। তাহলে এবার আমরা জানবো যে এটা নির্ভর করে কি কি বিষয়ের উপরে, সেগুলো দেখো। তাহলে প্রথমে 1 নম্বর দেখো উষ্ণতা। তাহলে যখন আমরা কোনো জিনিসের, যেমন একটা প্লাস্টিক আছে, সেটা ধরো উষ্ণতা বৃদ্ধি করলাম, বা ধরো লোহা আছে, তাহলে যদি সেটার উষ্ণতা বৃদ্ধি করা হয়, উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে। ঠিক আছে, তাহলে দেখো যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করব তখন স্থিতিস্থাপকতা কমবে। কেন? কারণ যখন ধরো লোহা আছে, এবার লোহাটাকে গরম করলে তাদের মধ্যে যে অণু পরমাণুগুলো আছে, সেগুলোর অণুগুলো কি দূরে দূরে চলে যাবে, তার জন্য সেটার মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হবে না, তার জন্য সেটা সহজেই মেকে যায়। তোমরা জানো যে লোহাটাকে গরম করলে সেটা সহজে মেকে যায়, তাহলে তার জন্য বললাম উষ্ণতা বাড়লে এটা কমে। হ্যাঁ, এবার কি কমে? স্থিতিস্থাপকতা কমে। উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে। 2 নম্বর দেখো আমরা জানবো যে কোনো একটা পদার্থের মধ্যে যে পদার্থ আছে সেখানে যদি অশুদ্ধি মিশে থাকে, তাহলে যখন কোনো অশুদ্ধি, যেমন ধরো লোহা, তো লোহার সঙ্গে কার্বন মিশে থাকতে পারে, তাহলে যখন লোহার সঙ্গে কার্বনটা মিশে থাকবে তার মানে অশুদ্ধি আছে, তাহলে অশুদ্ধি থাকলে সেটার মধ্যে স্থিতিস্থাপকতা কমে। হ্যাঁ, তাহলে 2 নম্বর পয়েন্ট যেটা, অশুদ্ধি থাকলে কমে। কি কমে? স্থিতিস্থাপকতাটা কমে। তাহলে এটা একটা পয়েন্ট মনে রাখবা। তারপরে এবার দেখো, যখন আমরা জানি একটা ধরো কঠিন পদার্থ আছে, তারপরে তরল এবং গ্যাসীয় পদার্থ, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বেশি হবে, কারণ সেখানে অণুগুলোর আকর্ষণটা বেশি হয়। নেক্সট তারপরে তরল, তারপরে গ্যাস, তার মানে সবচেয়ে স্থিতিস্থাপকতা হয় কঠিন পদার্থের, তারপরে হয় তরল পদার্থের, তারপরে গ্যাসীয় পদার্থের। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। তাহলে কঠিন, তারপরে হয় তরল, তারপরে গ্যাসীয় পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। এবার তোমরা ভিডিওটিকে লাইক করো এক্ষুনি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি সব কিছু পড়াচ্ছি, তোমরা দেখবা, তার জন্য বলছি। এবার দেখো স্থিতিস্থাপকতা বললাম কিসের উপর নির্ভর করে। নেক্সট এবার আমরা দুটো পদার্থের মধ্যে স্থিতিস্থাপকতা কোনটার বেশি হয় সেটা জানবো। যেমন ধরো লোহা আছে, লোহা এবং প্লাস্টিক, তাহলে লোহা এবং প্লাস্টিকের মধ্যে
কোনটির স্থিতিস্থাপকতা বেশি সেটা। দেখো তোমরা ভাবতে পারো যে প্লাস্টিকটা একটু সহজে টানা হবে তার জন্য স্থিতিস্থাপকতা বেশি, কিন্তু আসলে তেমনটা নয়। লোহা, যেমন লোহাটার ক্ষেত্রে সেটাকে আমরা সহজে বেঁকাতে পারবো না, আবার যখন সেটাকে সহজে ধর বেঁকিয়ে দিলাম তাহলে সেটা আবার পুনরায় একই অবস্থায় ফিরে চলে আসবে। তার জন্য লোহাটার স্থিতিস্থাপকতাটা বেশি এবং প্লাস্টিকের কম। তাহলে মনে রাখবা লোহার স্থিতিস্থাপকতা বেশি, তারপরে ইস্পাতের বেশি। এবার পরীক্ষায় আসে যে সবচেয়ে বেশি স্থিতিস্থাপকতা কার হয়, সেটা হবে হিরে। হ্যাঁ, হিরের ক্ষেত্রে সবচেয়ে স্থিতিস্থাপকতা হয়, এটা মনে রাখো। বললাম ধরো একটা লোহা একটা প্লাস্টিক আছে, তাহলে সেই লোহাটার মধ্যে আকার আকৃতিটা সহজে পরিবর্তন হবে না, তার জন্য সেটার স্থিতিস্থাপকতা বেশি, এবং প্লাস্টিকটা পরিবর্তন হয়ে যাবে তার জন্য সেটা কম। এবার নেক্সট আমরা জানবো, দেখো যেটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। হ্যাঁ, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এটা কাকে বলা হয় বা কি হয় সেটা আমরা জানবো। দেখো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কি, দেখো যে বস্তুর আকার আকৃতি পরিবর্তন করে, যে বস্তুর ওপর বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন করলে বস্তুটি পুনরায় একই অবস্থায় ফিরে চলে আসে, সম্পূর্ণরূপে ফিরে চলে আসে, সেটাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। মানে ধরো একটা বস্তু আছে, ধরো সেটার আমরা আকার আকৃতি পরিবর্তন করলাম, তাহলে যদি আবার সেম টু সেম যেমন ছিল তেমনই হয়ে যায়, তাহলে সেই বস্তুটাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। নেক্সট টপিক যেটা তোমাদের বইয়ে দেখবা লেখা আছে, যেটাকে বলা হয় বিকৃতি। হ্যাঁ, তো এবার এটা আমরা জানবো। দেখো বিকৃতি সেটা আমরা জানবো, তারপরে পীড়ন। তোমাদের বইয়ে পীড়নটাও আগে লেখা থাকতে পারে, তো আমি বিকৃতি আগে বলছি, তারপরে পীড়ন। হ্যাঁ, ওটা। তাহলে বিকৃতি কাকে বলা হয়, দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন করা হয়, তাহলে যে পরিবর্তিত আকার আকৃতি বা আয়তন সৃষ্টি হয় এবং প্রথমে যে প্রাথমিক আকার আকৃতি বা আয়তন ছিল সেই দুটোর অনুপাতকে বলা হয় বিকৃতি। বোঝা গেল? তাহলে যখন আমরা বললাম একটা জিনিসের বল প্রয়োগ করে আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন করলাম, তাহলে পরিবর্তিত আকার আকৃতি বা আয়তন এবং প্রাথমিক আকার আকৃতি বা আয়তনের অনুপাতকে বলা হয় বিকৃতি। সেটা কাকে বলে ওটা লিখবো, তার আগে দেখো এই যে বিকৃতি আছে, সেটা বিকৃতিটাকে 3 ভাগে ভাগ করা হয়, তোমাদের বইয়ে দেখতে পারো। প্রথমটা যেটা আছে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, অনুদৈর্ঘ্য বিকৃতি। তারপরে যেটা আছে তাকে বলা হয় আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। আর একটা আছে যেটাকে বলা হয় কৃন্তন বিকৃতি। তাহলে এগুলো 3 প্রকারের বিকৃতি, একটা একটা করে বলবো, তারপরে আমি বিকৃতি কি হয় সেটা বলছি। আচ্ছা, তার আগে বিকৃতি কাকে বলে তোমরা সেটা লিখে নাও। লেখো, কোনো বস্তুতে বল প্রয়োগ করে আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন করলে পরিবর্তিত আকার আকৃতি বা আয়তন এবং প্রাথমিক আকার আকৃতি বা আয়তনের অনুপাতকে বিকৃতি বলে। বোঝা গেল? বিকৃতি মানে বললাম আকার আকৃতি আয়তনের পরিবর্তন হয়ে গেল, তাহলে পরিবর্তিত এবং প্রাথমিকের যে অনুপাত সেটাকে বলা হবে বিকৃতি। এবার এটা দেখো 3 প্রকারের হয়। একটা অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে যখন দৈর্ঘ্য বরাবর আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন হবে। যেমন ধরো এটার দৈর্ঘ্যটা ছোট ছিল, এবার ধরো আমরা দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করে দিলাম, দৈর্ঘ্যটা বড় করে দিলাম। যখন এটা দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে গেল, বৃদ্ধি হয়ে গেল, তাহলে এটা যে শেষে পাওয়া গেল, দেখো এটা অনুদৈর্ঘ্য, মানে এটা আমরা যে অন্তিম যে দৈর্ঘ্যটা দেখলাম সেটাকে দেখো অন্তিম দৈর্ঘ্য সেটাকে ধরা হয় স্মল এল, এবং প্রাথমিক দৈর্ঘ্য সেটা ধরা হয় ক্যাপিটাল এল। তাহলে এই যে স্মল এল এবং ক্যাপিটাল এল এই দুটোর অনুপাত, সেই অনুপাতটাকে বলা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, দেখো বললাম যে পরিবর্তিত দৈর্ঘ্য এবং প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত, বাই মানে অনুপাত তোমরা জানো, সেই দুটোর অনুপাতকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে? তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর আকার আকৃতি পরিবর্তন করলে, দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য পরিবর্তন করলে পরিবর্তিত দৈর্ঘ্য এবং প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি।
এবার আসে আয়তন বিকৃতি কাকে বলা হয়, এই সূত্রটা মনে রাখবা, একটু পরে আবার কাজে লাগবে। আয়তন বিকৃতি কাকে বলে, কোনো বস্তুর বল প্রয়োগ করলে আয়তনের পরিবর্তন করলে পরিবর্তিত আয়তন এবং প্রাথমিক আয়তনের অনুপাতকে বলা হয় কি আয়তন বিকৃতি। মানে যখন আমরা আয়তনের পরিবর্তন করে দেবো তাহলে যেটার মধ্যে পরিবর্তিত আয়তন থাকবে এবং প্রাথমিক আয়তন সেই দুটোর অনুপাত, সেটাকে বলা হবে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি সেটা কি হবে দেখো, আয়তনের ইংরেজি ভলিউম ভি, তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা হবে সূত্র। হ্যাঁ, স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এই সূত্রটা মনে রাখবা। এবার আরেকটা আছে দেখো কৃন্তন বিকৃতি, যখন আমরা দৈর্ঘ্য বরাবর দেখলাম সেটা অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বরাবর আয়তন বিকৃতি। এবার কৃন্তন মানে কি, কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না করে, শোনো, আয়তনের পরিবর্তন না করে যদি শুধুমাত্র আকার আকৃতির পরিবর্তন করা হয় তাহলে সেই বিকৃতিকে বলা হয় কৃন্তন বিকৃতি। কাকে বলে, কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না করে শুধু যদি আকার আকৃতির পরিবর্তন করা হয় সেই পরিবর্তনকে বলা হয় কৃন্তন বিকৃতি, এটা মনে রাখো। তাহলে বিকৃতি দেখো তিন প্রকারের, আমরা একটা একটা করে জানলাম, এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবা। এবার আমি যেটা বলবো দেখো, বিকৃতির কারণে যেটা সৃষ্টি হয় সেটাকে পীড়ন বলা হয়। তাহলে পীড়ন কাকে বলে, দেখো কোনো বস্তুর মধ্যে যখন বল প্রয়োগ করব আমরা, তাহলে বল প্রয়োগ করে ধরো সেটার আয়তনটাকে আমরা বৃদ্ধি করলাম। হ্যাঁ, ধরো একটা লোহার তার আছে, সেটাকে ধরো আমরা টানলাম, দিয়ে আয়তনটা বৃদ্ধি করলাম। তাহলে একটা স্প্রিং আছে ধরো, তাহলে স্প্রিংটাকে যখন বড় করা হবে দেখবা তখন ওই স্প্রিংটার বিপরীতে একটা বল প্রয়োগ হবে, জানো। এবার একক ক্ষেত্রফলে এই যে বলটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় পীড়ন। বোঝা গেল, এই যে স্প্রিং আছে সেটাকে টানলাম, তাহলে তার জন্য দেখবা সেটা আবার একই অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, তার জন্য সেখানে যে বল উৎপন্ন হবে সেই বলটাকে বলা হবে পীড়ন। ঠিক আছে, তাহলে পীড়ন কাকে বলে তোমরা সেটা লিখে নাও, আমি লিখে দিচ্ছি। দেখো কোনো বস্তুতে বল প্রয়োগ করে আকার বা আয়তন পরিবর্তন করলে প্রতি একক ক্ষেত্রফলে যে বল উৎপন্ন হয় তাকে পীড়ন বলে। হ্যাঁ, তাকে কি বলা হয়, পীড়ন বলে। এবার দেখো যে পীড়ন আছে সেটা পীড়ন, ধরো আমরা পি লিখলাম, তাহলে পীড়নটা কি হয়ে যাবে, বল বাই ক্ষেত্রফল, কারণ এটাকে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তার জন্য পীড়ন সমান হয় বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, এককটা কি আসবে দেখো, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক কি মিটারের স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার, এটাকে সংক্ষেপে কি বলা হয়, পাস্কাল বলা হয়, তোমরা জানো চাপের ক্ষেত্রে ছিল। তারপরে সিজিএস এককটা কি, ডাইন পার সেমি স্কয়ার। ঠিক আছে, ডাইন পার সেমি স্কয়ার। এটা মাত্রা যদি বার করি দেখো, তাহলে বলের মাত্রা হয় mL/2, এখানে আছে ক্ষেত্রফলের এল এর স্কয়ার, কেটে গেল এল, তাহলে পেয়ে যাব mL/(1t)2, এটা মাত্রা। পরীক্ষায় কোশ্চেন আছে যে কোন দুটি রাশির মাত্রা সমান হয়, তাহলে পীড়ন এবং চাপ, আমরা জানি যে চাপের ক্ষেত্রে মাত্রাটা এটাই ছিল, আবার এটার ক্ষেত্রেও সেম, এবং এটার এককটাও চাপের সাথে সমান হয়, তাহলে একক পীড়নের চাপ এবং চাপের একক এবং মাত্রাটা সেম টু সেম হয়, এটা মনে রাখবা। এবার যেমন আমরা বিকৃতি অনেকগুলো ভাগ দেখলাম তিন প্রকারের, ঠিক তেমনি দেখো যে পীড়নের যে ভাগগুলো আছে সেটাও তিন প্রকারের হয়। এবার তোমাদের বইয়ে হয়তো এটা দেওয়া নেই, কিন্তু আমি একটু বই এখানে কাজে লাগবে, হ্যাঁ একটু পরে, তার জন্য বলছি আমি। দেখো তাহলে এই যে পীড়নটা আছে সেটাও আবার সেম টু সেম তিন প্রকারের হবে। একটাকে বলা হবে অনুদৈর্ঘ্য পীড়ন, হ্যাঁ যেমন ছিল অনুদৈর্ঘ্য পীড়ন। তারপরে বলা হবে কি ছিল যে আয়তন পীড়ন, হ্যাঁ তারপরে আছে আয়তন পীড়নের পর কৃন্তন পীড়ন। হ্যাঁ, তাহলে এগুলো বিভিন্ন ধরনের পীড়ন, যেমন আমরা ওই ইসের ক্ষেত্রে ছিল বিকৃতির ক্ষেত্রে। অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে, দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি দৈর্ঘ্য পরিবর্তন করা হয় তাহলে দৈর্ঘ্যের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণে বল সৃষ্টি হয় সেটাকে বলা হবে অনুদৈর্ঘ্য পীড়ন। মানে ধরো আমরা দৈর্ঘ্যটা পরিবর্তন করলাম, তাহলে যে বল উৎপন্ন হবে সেখানে সেটাকে অনুদৈর্ঘ্য পীড়ন বলা হবে। আয়তন পীড়ন কাকে বলা হয়, কোনো বস্তুর বল প্রয়োগ করে আয়তনের পরিবর্তন করলে আয়তনের প্রতি একক ক্ষেত্রফলে যে বল উৎপন্ন হয়, মানে আয়তনটা ধরো বড় করলাম, তাহলে সেটার মধ্যে যে পরিমাণে বলটা উৎপন্ন হবে যে কারণে সেটা ছোট হয়ে যাবে, তাহলে সেটাকে পীড়ন বলা হবে। এটা সংক্ষেপে তোমরা এভাবে মনে রাখতে পারো। দেখো যে একটা ধরো কেউ আছে, তাকে ধরো একটা স্টুডেন্টকে ধরো কেউ মেরে দিলে, তাহলে মারলে কি রাগ হবে, রাগ, তাহলে যখন মারা হবে তাহলে সেটা হবে বিকৃতি, এবং যখন যে রাগটা উৎপন্ন হবে সেটা হবে পীড়ন।
হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো। পীড়ন মানে কি, যে বল উৎপন্ন হবে, তাহলে যে বল আসবে বা যে ভাবনা আসবে, যে পরিমাণে রাগ উৎপন্ন হবে সেটা। ঠিক আছে, তাহলে এবার ক্রিয়ন্তন পীড়ন কাকে বলে? কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না করে যদি আকৃতির পরিবর্তন করা হয়, তাহলে যে বল উৎপন্ন হয়, যে প্রতি একক ক্ষেত্রফলে বল উৎপন্ন হয়, তাকে ক্রিয়ন্তন পীড়ন বলা হয়। তাহলে এবার দেখো, এই যে পীড়নগুলো আছে এগুলো বললাম, সেগুলো একটু পরে কাজে লাগবে, তাই আমি এগুলো বলছি। তার আগে আমরা আর একটা দেখো সূত্র জানবো, এই সূত্রের পরে সেটা কাজে লাগবে। এটাকে বলা হয় হুকের সূত্র। হ্যাঁ, এটা হুকের সূত্র, বিজ্ঞানী হুক দিয়েছিলেন, সেটা সূত্রটা কি হয় দেখো। সিম্পল দেখো, হুকের সূত্রটা আমি লিখছি, তার আগে এটা দেখো, তিনি বলেছিলেন যে পীড়নটা বিকৃতির সমানুপাতে। এটা সিম্পলি আমি বলছি, তারপরে কাকে বলে লিখছি আমি। পীড়নটা বিকৃতির সমানুপাতে, এটার মানে দেখো, আমি ধরো ধরো কাউকে মারা হলো, তাহলে যদি বেশি মারে তাহলে বেশি রাগ উৎপন্ন হবে, কম মারলে কম রাগ উৎপন্ন হবে, এটাই সিম্পল। তার মানে পীড়নটা যত বেশি হবে বিকৃতিটা তত বেশি হবে, বিকৃতি যত বাড়বে পীড়নটা তত বাড়বে, তাহলে সমানুপাতি। এটাই হলো হুকের সূত্র। তাহলে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতি, এটা মনে রাখবা। তাহলে তোমরা লিখো যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতি। এটা হয়ে গেল হুকের সূত্র, বিজ্ঞানী হুক দিয়েছিলেন। এবার দেখো, এখান থেকে আমরা এই সমানুপাতিকে সমান করব, তাহলে সমানুপাতিকে সমান করলে কি চলে আসে? একটা ধ্রুবক চলে আসে। তাহলে ধ্রুবক ইন্টু বিকৃতি। হুকের সূত্র যদি পরীক্ষায় আসে এগুলো তোমাদের লিখতে হবে। হ্যাঁ, তাহলে এবার পীড়ন দেখো, বিকৃতি গুণ আছে, এদিকে কি হয়ে যাবে? ভাগ। তাহলে কি পেয়ে যাবো? পীড়ন বাই বিকৃতি সমান কি? ধ্রুবক। তাহলে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এই এখান পর্যন্ত লিখতে হবে তোমাদের। হুকের সূত্র পরীক্ষায় পড়লে এখান পর্যন্ত লিখতে হবে। এবার এই যে ধ্রুবকটা আছে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক। কি বললাম? তোমরা পাশে এটা লিখে নিবা, এই ধ্রুবকটাকে স্থিতিস্থাপক ধ্রুবক বলা হয়, এটা মনে রাখবো। ঠিক আছে, এবার দেখো যেটা আমি বলছিলাম, এখানে এবার অনুদৈর্ঘ্য পীড়ন এগুলো কাজে লাগবে। তো এবার সেটাই জানবো, যেটা তোমাদের টপিক হবে, তোমাদের বইয়ে দেখবা লেখা থাকবে ইয়ং গুণাঙ্ক। হ্যাঁ, তো এটা তোমাদের বইয়ে দেখো তারপরে লেখা আছে। তাহলে এটাকে আমি এবার বলবো যে ইয়ং গুণাঙ্ক সেটা কি হয় দেখো। তাহলে ইয়ং গুণাঙ্ক কি দেখো, আমরা যখন অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন মানে বললাম যে বল উৎপন্ন হবে প্রতি একক ক্ষেত্রফলে, এবং অনুদৈর্ঘ্য বিকৃতি মানে বললাম যখন আমরা ভাগটা যখন বললাম আকার আকৃতির পরিবর্তন হবে, তাহলে পরিবর্তিত এবং প্রাথমিকের যে অনুপাত। এবার দেখো, যেমন এখানে পীড়ন বাই বিকৃতি আছে, যে স্থিতিস্থাপক ধ্রুবক পেলাম, তো এই স্থিতিস্থাপক ধ্রুবকটা 3 প্রকারের আবার হয়, তার মধ্যে একটা হলো ইয়ং গুণাঙ্ক। তাহলে এখানে কি আছে? পীড়ন বাই বিকৃতি, এটা মনে রাখো। দেখো, তাহলে আমরা বলবো যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। দেখো, অনুদৈর্ঘ্য বিকৃতি পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি, সেই দুটোর অনুপাত যখন আমরা বার করব সেটা হয়ে যাবে ইয়ং গুণাঙ্ক। কাকে বলে? তোমরা লিখো অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। এবার দেখো, তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কি আসবে? আমরা প্রথমে লিখে আছে কি? অনুদৈর্ঘ্য বিকৃতি পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়নটার সূত্রটা কি হবে দেখো, আমি লিখেছিলাম এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল, বাই দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির সূত্রটা কি ছিল? স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে দেখো, এই এলটা উপরে চলে যাবে, ক্যাপিটাল এলটা, তাহলে আমরা পাবো এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। হ্যাঁ, তাহলে এটা সূত্র। দেখো যে ওয়াই সমান, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন আসে, অঙ্ক আসে, ওয়াই সমান এফ এল বাই এ এল, এটা হলো সূত্র। এটা ইয়ং গুণাঙ্কের সূত্র, তোমরা ভালোভাবে লিখে নাও। ইয়ং গুণাঙ্কটা বোঝা গেল যে অনুদৈর্ঘ্য পীড়ন বিকৃতির অনুপাত দিয়ে, সেই অনুপাত থেকে আমরা একটা সূত্র বার করলাম, সেটা পেয়ে গেলাম ওয়াই সমান এফ এল বাই এল। এবার লাস্ট একটা টপিক দেখো আজকে আমরা জানবো, তারপর আমাদের পুরোটা যে চ্যাপ্টার যেটা শেষ হয়ে যাবে, সেটাকে বলা হয় স্প্রিং বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। এটা কি হবে? যখন একটা স্প্রিং থাকবে, ধরো এইভাবে কোনো একটা স্প্রিং আছে, তাহলে সেই স্প্রিংটাকে ধরো আমরা বল প্রয়োগ করলাম, দিয়ে বল প্রয়োগ করে সেটার দৈর্ঘ্যটাকে বড় করে দিলাম। ধরো এটা দৈর্ঘ্যটাকে আমরা টেনে দিলাম, দিয়ে আয়তনটা বড় করলাম বা দৈর্ঘ্যটা। তাহলে এবার এই যে দৈর্ঘ্য, সেটাকে আমরা এক্স পরিমাণ ধরলাম, যেটা এক্স পরিমাণে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্যটা এক্স পরিমাণে যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা কি লিখবো দেখো, যে এফ এটা সমানুপাতি হবে এক্স।
কেন লিখলাম? কারণ দেখো আমরা যতটা পরিমাণে বল প্রযুক্ত করব ততটা আয়তন বাড়বে, যদি আমরা বেশি বল প্রয়োগ করি তাহলে বেশি বাড়বে, কম বল প্রয়োগ করলে কম পরিমাণে আয়তনটা বৃদ্ধি পাবে। তার জন্য এফ সমানুপাতিক এক্স। এবার এখান থেকে দেখো আমরা যদি এফ এর সমানুপাতিকে সমান করলে একটা ধ্রুবক আসে, সেটা কে, তারপরে এক্স। এবার দেখো এখানে এফ বাই এক্স সমান কে, এটা আমরা সূত্র পেয়ে গেলাম। স্প্রিং বল ধ্রুবক এটা। এবার এই কে যেটা আছে সেটাকে বলা হয় স্প্রিং বল ধ্রুবক। তাহলে এবার পরীক্ষায় আসে তোমাদের যে স্প্রিং বল ধ্রুবক কাকে বলে, তাহলে স্প্রিং বল ধ্রুবক কাকে বলে সেটা লিখে নাও, তারপরে আমাদের চ্যাপ্টার শেষ। তাহলে স্প্রিং বল ধ্রুবক কাকে বলে, দেখো কোনো বস্তুর 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে বলের প্রয়োজন হয় তাকে বলা হয় স্প্রিং বল ধ্রুবক। কি বললাম? দেখো 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করব বা একক দৈর্ঘ্য বৃদ্ধি করব, তাহলে যে পরিমাণে বল প্রয়োগ করতে হবে, ধরো 1 মিটার বৃদ্ধি করতে হবে, তাহলে যে বলটা প্রয়োগ করতে হবে সেটাকে স্প্রিং বল ধ্রুবক বলা হয়। তাহলে লিখো কোনো বস্তুর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে বলের প্রয়োজন হয় তাকে স্প্রিং বল ধ্রুবক বলে। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো যে কোন বস্তুর স্থিতিস্থাপকতা সর্বাধিক। আজকে পড়ালাম, এবং তোমরা আমাদের ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সব ভিডিওগুলো দেখো, ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখানে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা সেভ করে নাও, সেখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের ক্লাসে দেওয়া আছে, সেখানে পেয়ে যাবা। এবং তোমরা কমেন্টের মধ্যে এটা বলো যে কোন বস্তুর স্থিতিস্থাপকতা সর্বাধিক হয়।